সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স চতুর্থ বর্ষের অনলাইন শ্রেণী কার্যক্রমে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নূপুরানী দেবনাথ, প্রভাষক সমাজকর্ম বিভাগ, হালবাদের আলম সরকারি কলেজ গাজীপুর। অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের সকল ছাত্রছাত্রীদের জন্য কোর্সটি প্রযোজ্য। কোর্স নেম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা। এই কোর্সে তোমাদের সাথে আমার আজ ষষ্ঠ ক্লাস। গত 5টি ক্লাসে আমরা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসগুলোতে আমরা প্রতিটি চ্যাপ্টারের উপরে একটি করে ক্লাস করব। তো লেকচার 6-এ চ্যাপ্টার 3-তে আমাদের যে বিষয়টি আছে সেটি হলো হিউম্যান রিসোর্স প্ল্যানিং অর্থাৎ মানব সম্পদ পরিকল্পনা। তো মানব সম্পদ পরিকল্পনাটা সম্পর্কে আমরা আজকে পড়ব। মানব সম্পদ পরিকল্পনাটা কি, প্রথমে আমরা এটা জেনে নিব মানব সম্পদ পরিকল্পনা কি। সাধারণভাবে পরিকল্পনা বলতে কি বোঝায়? সাধারণভাবে পরিকল্পনা হলো ভবিষ্যতে কি করা হবে তার অগ্রিম সিদ্ধান্ত। আর মানব সম্পদ পরিকল্পনার কথা যদি বলতে চাই তাহলে মানব সম্পদ পরিকল্পনা হলো প্রতিষ্ঠানের কাজের প্রকৃতি ও পরিমাণের ভিত্তিতে ভবিষ্যতে কি ধরনের যোগ্যতা সম্পন্ন, কত সংখ্যক কর্মী নিয়োগ করা হবে, কেন নিয়োগ করা হবে, কখন এটি প্রয়োজন হবে, এগুলো নির্ধারণ করার জন্য অগ্রিম পরিকল্পনা ও সিদ্ধান্ত। তো মানব সম্পদ পরিকল্পনা সম্পর্কে আমরা জানলাম। মানব সম্পদ পরিকল্পনা কি এটি আসে তোমাদের শর্ট প্রশ্নে, আবার বড় প্রশ্নের সাথে লেজুর হিসেবে দিয়ে দেয়। তো মানব সম্পদ পরিকল্পনা কি এবং আরেকটি যেটি আসে মানব সম্পদ পরিকল্পনার বৈশিষ্ট্য। আমি আবার বলে নিই, প্রত্যেকটি ক্লাসেই বলছি যে আমি যে বিষয়গুলো চুজ করেছি তোমাদের পড়ানোর জন্য সবগুলোই ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষা এসেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সালের পরীক্ষা এসেছে, সেগুলোই আমি তোমাদের পড়াচ্ছি। তো মানব সম্পদ পরিকল্পনার বৈশিষ্ট্যের মধ্যে দেখো, প্রথমে আছে পূর্বানুমান। ভবিষ্যতে প্রতিষ্ঠানে কি পরিমাণে মানব সম্পদের প্রয়োজন হবে তার পূর্বানুমান করাই হলো মানব সম্পদ পরিকল্পনা। তারপর আছে খরচ নিরূপণ। মানব সম্পদ সংগ্রহের জন্য কি পরিমাণ অর্থ ব্যয় করা হবে তার এই পরিকল্পনায় নির্ধারণ করা হয়ে থাকে, দিক নির্দেশনা থাকে আর কি, যে এত খরচ হতে পারে। তারপর পরিকল্পনার বাস্তবায়ন। পরিকল্পনার বাস্তবায়ন কিভাবে হবে, হ্যাঁ, ভবিষ্যতে মানব সম্পদের চাহিদা নিরূপণ এবং চাহিদা মেটানোর যে উপায়, হ্যাঁ, এটা সম্পর্কে সুন্দরভাবে এই মানব সম্পদ পরিকল্পনার মধ্যে উল্লেখ থাকে। কিভাবে কিভাবে মানব সম্পদের চাহিদা নিরূপণ করা হবে, চাহিদা মেটানোর কিভাবে হবে, অর্থাৎ এই পরিকল্পনাটার বাস্তবায়ন কিভাবে হবে সেটি সুন্দরভাবে মানব সম্পদ পরিকল্পনার মধ্যে উল্লেখ থাকে, এটি আরেকটি বৈশিষ্ট্য। তারপরে কর্মী সংগ্রহ এবং উন্নয়ন। প্রতিষ্ঠানে যে কি পরিমাণ কর্মী দরকার হতে পারে ভবিষ্যতে, তাদের উন্নয়নের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হবে, অর্থাৎ এখানে ট্রেনিং এর কথা বলা হয়েছে, সুপারভিশনের কথা বলা হয়েছে। মানে উন্নয়ন বলতে কর্মীদের উন্নয়নের ক্ষেত্রে ট্রেনিং সুপারভিশন দুটিই প্রয়োজন। তো কি পরিমাণ কর্মী সংগ্রহ করা হবে, কি তাদের উন্নয়নের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে, কি ধরনের ট্রেনিং এর ব্যবস্থা করা হবে, এগুলো মানব সম্পদ পরিকল্পনায় মধ্যে বর্ণিত থাকে। তারপর যোগ্যতা নিরূপণ। কর্মীদের যোগ্যতা কি ধরনের হবে এটি উল্লেখ থাকে এখানে। ভবিষ্যতে যে কর্মীদের সংগ্রহ করা হবে তো এরা কি ধরনের যোগ্যতা সম্পন্ন হবে, কোন পদের বিপরীতে কি ধরনের যোগ্যতা সম্পন্ন কর্মী প্রয়োজন হবে তার বিশদ ব্যাখ্যা থাকে মানব সম্পদ পরিকল্পনার মধ্যে। তারপর আছে কর্মসূচি নির্ধারণ। কর্মসূচি নির্ধারণ এখানে তোমার যে কর্মী সংগ্রহ করতে হবে এবং যে এই সংক্রান্ত যে কর্মসূচি এটা অগ্রিম নির্ধারণ করা হয় মানব সম্পদ পরিকল্পনার মধ্যে, অর্থাৎ মানব সম্পদ সংগ্রহ এবং উন্নয়ন এর আগে আমরা দেখেছি। তো এটা সংক্রান্ত যে কর্মসূচি গ্রহণ করার প্রয়োজন হতে পারে সেই কর্মসূচি সংক্রান্ত যাবতীয় ব্যাখ্যা, কর্মসূচি নির্ধারণ সংক্রান্ত যাবতীয় ব্যাখ্যা এখানে মানব সম্পদ পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তারপর মানব সম্পদের কাম্য ব্যবহার। মানব সম্পদকে কিভাবে সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার করা যায় সেইভাবে সেটির দিক নির্দেশনা থাকে। তারপর শ্রম ব্যয়ের পূর্বানুমান।
কোন পদের বিপরীতে কি ধরনের যোগ্যতা দক্ষতা সম্পন্ন মানব সম্পদ প্রয়োজন, কি ধরনের যোগ্যতা সম্পন্ন পদের জন্য কি ধরনের বেতন নির্ধারণ হবে। তো এটি সম্পর্কে মানব সম্পদ পরিকল্পনায় আগে থেকেই দিক নির্দেশনা থাকে। আর এর মাধ্যমে কতজন কতজন কর্মী নিয়োগ করা হবে এটি কিন্তু আগে থেকেই বোঝা যায়। তো প্রত্যেক কর্মীর বিপরীতে কত পরিমাণ খরচ হবে এর মাধ্যমে শ্রম ব্যয়ের পূর্বানুমান করা সম্ভব হয়। তো মানব সম্পদ পরিকল্পনার একটি অন্যতম বৈশিষ্ট্য। এবার আমরা দেখব মানব সম্পদ পরিকল্পনার পদ্ধতি। মানব সম্পদ পরিকল্পনার পদ্ধতির মধ্যে কয়েকটি ভাগে আমি বলবো। তো প্রথমে দেখো স্বল্পকালীন মানব সম্পদ পরিকল্পনা পদ্ধতি, এটির সাথে তোমরা বেশি পরিচিত। স্বল্পকালীন মানব সম্পদ পরিকল্পনা পদ্ধতির মধ্যে প্রথমে আছে পরামর্শ দান ও প্রশিক্ষণ। তো প্রশিক্ষণের সাথে তোমরা জড়িত, এই গাইডেন্স কাউন্সিলিং এর সাথে তোমরা কম জড়িত। তো দেখো কোথাও কোথাও প্রশিক্ষণ তোমরা যদি ছোটখাটো কাজ করো তো দেখা যায় যে অনেক সময় প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন হয়। তো যে কোনো কাজের জন্য কর্মী যাতে উপযুক্ত হয় এর জন্য পরামর্শ ও প্রশিক্ষণ দুটি প্রয়োজন হয় তাদের কাজের উন্নতির জন্য। তো পরামর্শ দান ও প্রশিক্ষণের ব্যবস্থা যদি থাকে তাহলে বর্তমানে কর্মী যে কাজে নিযুক্ত আছে তার চেয়ে অনেক উন্নততর অবস্থায় উন্নীত করা তাকে সম্ভব হয়। তারপর হলো কাজের পরিবর্তন। মানব সম্পদ পরিকল্পনার আরেকটি অন্যতম অংশ যে কাজের পরিবর্তন। একটি কাজে যে আছে তাকে ঘুরিয়ে ফিরিয়ে অন্য কাজগুলো করানো, তাতে তার দক্ষতা বাড়ে। সে যে কাজ করছে সেই কাজের বিশেষ করে দেখবে যে উদাহরণ হিসেবে আমি ব্যাংকের কথা বলতে পারি। দেখবে যে ব্যাংকে বিভিন্ন জন বিভিন্ন ওখানে কাজ করে, কেউ ক্রেডিট শাখায়, কেউ ফরেন এক্সচেঞ্জ শাখায়। তো এখানে ফরেন এক্সচেঞ্জের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্ট দু রকমই আছে। যারা এক্সপোর্টে কাজ করছে তারা আবার কিছুদিন পরে তাদের দিয়ে আবার ইম্পোর্টে কাজ করানো হয়, অর্থাৎ এর মাধ্যমে তারা বিভিন্ন ক্ষেত্রে তারা দক্ষ হয়। এটা হলো কাজের পরিবর্তন। কর্মীর দক্ষতা বাড়াতে এটি করা হয়ে থাকে। তারপর কর্মী অপসারণ। কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কর্মী যদি তাদের যোগ্যতা অর্জন করতে না পারে তাকে অন্য কাজে বদলি করা হয়। সাধারণত ওটা যদি না পারছে তাহলে অন্য কাজ করার জন্য তাকে চেষ্টা করা হচ্ছে যাতে সে অন্য কাজটি করতে পারে। তো তারপরে যদি সমস্যার সমাধান না হয় তাহলে তাকে অপসারণ করতে হয় আর তার জায়গায় অন্য কর্মী নিয়োগ করা হয়। এটা হলো স্বল্পকালীন মানব সম্পদ পরিকল্পনা পদ্ধতি। তারপর আছে দেখো দীর্ঘকালীন মানব সম্পদ পরিকল্পনা পদ্ধতি। দীর্ঘকালীনের মধ্যে হলো লক্ষ্য নির্ধারণ। লক্ষ্য নির্ধারণ এটি হলো প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, প্রতিষ্ঠান কি ধরনের কাজ করতে চায় এবং সেই কাজের সাথে সংশ্লিষ্টতা রেখে মানব সম্পদের পূর্বানুমান করতে হয় যে কি ধরনের পদের জন্য কি ধরনের যোগ্যতা দক্ষতা সম্পন্ন লোক দরকার। তারপর কর্মী চাহিদার পূর্বানুমান। কর্মী চাহিদার পূর্বানুমান, এখানে কি ধরনের যোগ্যতা দক্ষতা সম্পন্ন কর্মী দরকার হবে তার উপর ভিত্তি করে মানব সম্পদ পরিকল্পনা গ্রহণ করতে হয়। তারপর সাংগঠনিক কাঠামোর পূর্বানুমান। সাংগঠনিক কাঠামো সংগঠন যে প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে সেটার কথা। তো সংগঠনের কাজ কিন্তু নিয়ত পরিবর্তনশীল। পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন সময় সংগঠনের কাঠামোর পরিবর্তন হয়ে থাকে। তো বিভিন্ন কাজের পরিবর্তন হয়ে থাকে, কাজের ধরনের পরিবর্তন হয়। তো পরিবর্তিত অবস্থায় সংগঠনের কাজ পরিচালনার জন্য কতজন কর্মীর প্রয়োজন হবে, তাদের যোগ্যতা দক্ষতা কিরূপ হবে, কতটুকু আগে থেকে কতটুকু চেঞ্জ হবে, কি কি নতুন কাজ ইনক্লুড করা হবে, তারপরে তথ্য প্রযুক্তিতে কি ধরনের পরিবর্তন আসবে। অর্থাৎ এখন সব ধরনের প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তিটা দেখা হয়। তথ্য প্রযুক্তি এখন প্রতিটি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আবশ্যক। এই সমস্ত বিষয়গুলো খেয়াল রেখে সাংগঠনিক কাঠামোর পূর্বানুমানের প্রেক্ষিতে মানব সম্পদ পরিকল্পনা করা হয়। তারপরে আছে দেখো কর্মী তালিকা।
এই কর্মী তালিকাটা কর্মীদের শুধু তালিকা নয়, এখানে কর্মীরা কি ধরনের যোগ্যতা দক্ষতা সম্পন্ন এটি এখানে উল্লেখ থাকবে, এবং তারা কি ধরনের পারফরমেন্স করছে তার রেকর্ড থাকবে, এবং এর মাধ্যমে ভবিষ্যতে তাদের সম্পর্কে, তাদের কাজের মূল্যায়ন, তাদের পদোন্নতি বা তাদেরকে কোনো ধরনের আর্থিক বেনিফিট যদি প্রদান করতে হয় তার ভিত্তিতে যাতে করা যায়। এজন্য কর্মী তালিকাটা সম্পর্কে এখানে মানব সম্পদ পরিকল্পনার মধ্যে উল্লেখ থাকে যে কর্মী তালিকাটা কি ধরনের হবে। এক এক প্রতিষ্ঠানের কর্মী তালিকা এক এক ধরনের। কর্মী তালিকা মানে শুধু নাম ইনক্লুড করা নয়, এখানে তার সাথে আমি এত বলবো যা যা বলেছি, অর্থাৎ তার দক্ষতা, যোগ্যতা, তার কাজের মূল্যায়ন সম্পর্কিত বিষয়সমূহ এখানে উল্লেখ থাকবে। তারপর হলো চাহিদা ও যোগ্যতার মধ্যে সামঞ্জস্য বিধান। যে ধরনের কর্মীদের যেরকম চাহিদা রয়েছে, অর্থাৎ কি পরিমাণ কর্মীর প্রয়োজন এবং তাদের যোগ্যতা, অর্থাৎ কর্মীদের কর্মী সংক্রান্ত চাহিদা এবং যোগ্যতার মধ্যে সামঞ্জস্য বিধান সাপেক্ষে এই মানব সম্পদ পরিকল্পনা করা হয়ে থাকে। তারপর হলো প্রশিক্ষণের ব্যবস্থা। প্রশিক্ষণের ব্যবস্থা কি ধরনের হবে? প্রশিক্ষণের ব্যবস্থা কি ধরনের হবে? চাকরিতে জয়েন করার পরে নাকি চাকরি জয়েন করার আগেই হবে, এটি নির্ধারণ করা হয়ে থাকে। ওখানে প্রতিষ্ঠানে কোনো কর্মী সব দিক থেকে যোগ্য হয় না, তো তাকে যোগ্য করে নেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা থাকে প্রতিষ্ঠানে। তারপর কর্মী সম্ভাবনার বিকাশ। কর্মী সম্ভাবনার বিকাশ অর্থাৎ কর্মী কোন কোন কর্মী অনেক প্রতিভাবান হতে পারে, এবং তাদের প্রতিভা না থাকলেও দেখা যায় যে তাদেরকে তাদের দক্ষতা, যোগ্যতা বাড়ানোর জন্য প্রতিষ্ঠান থেকে কাজ করা হয়। তো এই যে কর্মীর সম্ভাবনার বিকাশের জন্য সুপারভিশন, তারপর তাকে যথাযথ গাইডেন্স প্রদান, তাকে প্রশিক্ষণ প্রদান, এগুলো সংক্রান্ত বিষয়সমূহ এই মানব সম্পদ পরিকল্পনার অন্তর্ভুক্ত থাকে। তারপর রেকর্ড সংরক্ষণ। কর্মী সংক্রান্ত যাবতীয় রেকর্ড সংরক্ষণ করা হয়ে থাকে। মানব সম্পদ পরিকল্পনার মধ্যে এটি পড়ে যে রেকর্ড সংরক্ষণ। এই রেকর্ড সংরক্ষণের মধ্যে কর্মী কি কাজ করছে তার প্রতি বছরের বা 6 মাস অন্তর, সাধারণত বছর ভিত্তিক এটা হয়ে থাকে, কাজের মূল্যায়ন এবং তার থেকে কি আউটপুট আসলো, তার দক্ষতা, যোগ্যতার কতটুকু উন্নতি হয়েছে, বা আরো কোনো কিছু দরকার আছে কিনা তার সম্ভাবনার বিকাশের জন্য, এর সংক্রান্ত বিষয়সমূহ এখানে ইনক্লুড থাকে। এটি হলো রেকর্ড সংরক্ষণ, এবং এর মাধ্যমে এই রেকর্ডের উপর ভিত্তি করে ভবিষ্যতে পদোন্নতি প্রদান বা অন্য কোনো আর্থিক সুবিধা প্রদান, এই টাইপের বিষয়গুলো এর মাধ্যমে গ্রহণ করা সম্ভব হয়, অর্থাৎ এই রেকর্ডের ভিত্তিতে তাকে সুযোগ সুবিধা প্রদান করা সম্ভব হয়। তারপর হলো কাজের মূল্যায়ন ও বিশ্লেষণ। কাজের মূল্যায়ন ও বিশ্লেষণ, কাজের জন্য বিভিন্ন কাজের মানদণ্ড বিভিন্ন রকম থাকে, যে এই পদের জন্য কর্মীকে এই ধরনের কাজ করতে হবে। তো কর্মী কি ধরনের কাজ করছে, তার প্রতিষ্ঠানের দক্ষতা, প্রতিষ্ঠানের লক্ষ্যের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ এটি প্রতিটি কাজের জন্য একটি মাপকাঠি থাকতে হবে। এটি মানব সম্পদ পরিকল্পনার মধ্যে উল্লেখ থাকতে হবে যে কর্মী যে কাজ করবে এই মাপকাঠি ধরে তাকে কাজ করতে হবে, এর থেকে যাতে নিম্ন পর্যায়ে না হয়। সমান হলে ক্ষতি নাই, কিন্তু এর থেকে যেন নিম্ন পর্যায়ে না হয়। কর্মীর কাছ থেকে প্রতিষ্ঠান সবসময় ভালোটাই চাইবে। এই কাজের মূল্যায়ন এবং কি প্রক্রিয়ায় এটি বিশ্লেষিত হবে এটি সম্পর্কিত বিষয় মানব সম্পদ পরিকল্পনার মধ্যে থাকে। তারপর হলো কর্মসূচি প্রণয়ন। তো কর্মসূচি প্রণয়নের এটি বলবো যে এখানে কর্মী সংখ্যা সম্পর্কে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার প্রয়োজন হয়। তো এই কর্মসূচি কি ধরনের হবে, এছাড়া কর্মী সংক্রান্ত বিভিন্ন নীতি প্রণয়ন, তারপর কি পদ্ধতিতে কর্মী সংগ্রহ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে, এর সংক্রান্ত যাবতীয় বিষয় মানব সম্পদ পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তো আমরা দুটো বিষয় পড়লাম, আরেকটি আছে সরি এই দুটি ক এবং খ।
মানব সম্পদ পরিকল্পনা পদ্ধতি। এবং এরপরে আমরা যেটা দেখব মানব সম্পদ পরিকল্পনার প্রয়োজনীয়তা। মানব সম্পদ পরিকল্পনার কি কি প্রয়োজন রয়েছে? মানব সম্পদ সরবরাহ, অর্থাৎ প্রতিষ্ঠানে মানব সম্পদ সরবরাহ করতে হলে দক্ষতা যোগ্যতা সম্পন্ন মানব সম্পদ সরবরাহ, এদের কোন উৎস থেকে সংগ্রহ করা হবে, কিভাবে সংগ্রহ করা হবে, এ সম্পর্কিত যাবতীয় বিষয় সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মানব সম্পদ পরিকল্পনার প্রয়োজন রয়েছে। তারপর মানব সম্পদের ভবিষ্যৎ চাহিদা নিরূপণ, সময়ের সাথে সাথে মানব সম্পদের চাহিদা কমতে পারে, বাড়তে পারে, তাদের যোগ্যতা দক্ষতার মাপকাঠি বিভিন্ন রকম হতে পারে। তো এই সামগ্রিক দিক দিয়ে মানব সম্পদের ভবিষ্যৎ চাহিদা নিরূপণ করার ক্ষেত্রে মানব সম্পদ পরিকল্পনার প্রয়োজন রয়েছে। তারপর প্রাতিষ্ঠানিক কার্যাবলী সুষ্ঠু পরিচালনা, প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মানব সম্পদ পরিকল্পনার প্রয়োজন রয়েছে। প্রতিষ্ঠানের ব্যয় হ্রাসকরণের জন্য মানব সম্পদ পরিকল্পনার প্রয়োজন রয়েছে। তারপর প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তির ব্যবহার এখন সব প্রতিষ্ঠানেই হয়ে থাকে। তো কোনো প্রতিষ্ঠান প্রযুক্তির দিক দিয়ে বেশি এগিয়ে, কোনো প্রতিষ্ঠান কম এগিয়ে, আবার সময়ের সাথে সাথে দেখা যায় তাদের বিভিন্ন কর্মসূচিতে পরিবর্তন আসে এবং কর্মীদের যোগ্যতা দক্ষতার নতুন নতুন মাপকাঠি নির্ধারিত হয়। তো এক্ষেত্রে যারা প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে আছে সে সমস্ত কর্মীদের নিয়োগ করা হয়। তো এটি প্রযুক্তির ব্যবহারের দিকটি মাথায় রেখে মানব সম্পদ পরিকল্পনা করা হয়ে থাকে। তো মানব সম্পদ পরিকল্পনার প্রয়োজনীয়তা রয়েছে এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দক্ষতার উন্নয়ন। প্রতিষ্ঠানের দক্ষতার উন্নয়নের জন্য মানব সম্পদ পরিকল্পনার প্রয়োজন রয়েছে। প্রতিষ্ঠানের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দক্ষতা যোগ্যতা সম্পন্ন কর্মী নিয়োগ, আবার কর্মীদের নিয়োগের পরেও তাদের সম্ভাবনার বিকাশ, তাদের দক্ষতা যোগ্যতা উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা, গাইডেন্স কাউন্সিলিং এর ব্যবস্থা, যাবতীয় বিষয়ের মাধ্যমে কিন্তু এই প্রাতিষ্ঠানিক দক্ষতার উন্নয়ন ঘটে। তারপর সাংগঠনিক কাঠামোর উন্নয়ন, সংগঠনটি পরিচালিত হয় মানব সম্পদের মাধ্যমে। তো সুষ্ঠু মানব সম্পদ পরিকল্পনা সাংগঠনিক কাঠামো উন্নয়ন ঘটাতে সহায়তা করে। তারপর প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সহায়তা করে। মুনাফা বৃদ্ধি, সর্বশেষ মুনাফা বৃদ্ধি। তো প্রতিষ্ঠানের যদি উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানের যদি সাংগঠনিক কাঠামো দক্ষতার এই সমস্ত উন্নয়ন ঘটে, তাহলে ওই প্রতিষ্ঠানের মুনাফা অবশ্যই বৃদ্ধি পাবে। এরপর আমরা মানব সম্পদ পরিকল্পনার উপাদানগুলো দেখব, যে মানব সম্পদ পরিকল্পনার কি কি উপাদান রয়েছে। তথ্য ব্যবস্থা ও কার্য বিশ্লেষণ, মানব সম্পদ পরিকল্পনার মধ্যে যে যে বিষয়গুলো ইনক্লুড থাকবে সেগুলোই আমরা উপাদানগুলো সংক্ষেপে আলোচনা করব। যে মানব সম্পদ পরিকল্পনার এখানে তথ্য ব্যবস্থা বলতে ওই প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য এবং কাজ মানব সম্পদ পরিকল্পনার মধ্যে প্রথমেই এই বিষয়টা ইনক্লুড থাকে। হ্যাঁ, এটা না ছাড়া মানব সম্পদ পরিকল্পনা করা সম্ভব নয়, কারণ ওই প্রতিষ্ঠান সম্পর্কে যাবতীয় তথ্য না জানলে মানব সম্পদ কি ধরনের মানব সম্পদ, কি ধরনের যোগ্যতা দক্ষতা সম্পন্ন মানব সম্পদ প্রয়োজন হবে এটি সম্ভব না জানা। অর্থাৎ ওই প্রতিষ্ঠানের কাজ এবং ওই প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য সবকিছুই মানব সম্পদ পরিকল্পনার গুরুত্বপূর্ণ উপাদান। তারপর প্রয়োজনীয় মানব সম্পদের পূর্বানুমান, মানব সম্পদ কি ধরনের প্রয়োজন হবে এটার পূর্বানুমান করা মানব সম্পদ পরিকল্পনার অন্যতম উপাদান। তারপর বর্তমান মানব সম্পদ সংক্রান্ত তথ্য সংগ্রহ, বর্তমানে যে মানব সম্পদ কাজ করছে আর কি, যে কর্মীরা কাজ করছে তাদের তথ্য সংগ্রহ। তারপর মানব সম্পদ সংগ্রহ কর্মসূচি প্রণয়ন, একটু আগে যে কর্মসূচির কথা বলেছি, যে কিভাবে মানব সম্পদ সংগ্রহ করা হবে, কোন উৎস থেকে সংগ্রহ করা হবে, কি পদ্ধতিতে সংগ্রহ করা হবে এবং এর সংক্রান্ত কর্মসূচি, এই কর্মসূচি প্রণয়ন এটি মানব সম্পদ পরিকল্পনার উপাদান। তারপর সমন্বয় সাধন, বিভিন্ন কর্মসূচির মধ্যে বিভিন্ন বিভাগের সাথে মানব সম্পদ কর্মসূচির সমন্বয় সাধন। তারপর হলো মূল্যায়ন, এই মূল্যায়নটা হলো যে মাপকাঠিতে মানব সম্পদ পরিকল্পনা করা হবে, যে যার ভিত্তিতে যে বিষয়গুলো চিন্তা করে মানব সম্পদ পরিকল্পনা করা হচ্ছে সেটি আসলে কতটুকু ফলপ্রসূ হচ্ছে এটি সময়ের সাথে সাথে মূল্যায়ন আবশ্যক। যদি এটি ফলপ্রসূ না হয় তাহলে যে তথ্যগুলোর ভিত্তিতে বা যে পদ্ধতিতে মানব সম্পদ পরিকল্পনা করা হচ্ছে তার একটু রদবদল করা দরকার হতে পারে। তারপর হলো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এখানে মানব সম্পদ পরিকল্পনা
সময়ের সাথে সাথে এটি চেঞ্জের দরকার হতে পারে। তো সংশোধনমূলক ব্যবস্থা কি ধরনের হবে, কিভাবে সংশোধন করা হবে, কি মানে কিসের ভিত্তিতে সংশোধন করা হবে, কারা এটি সংশোধন করতে পারবে, এটি যাবতীয় বিষয় মানসম্মত পরিকল্পনার উপাদান। তারপর বিকল্প পরিকল্পনা প্রণয়ন। এখানে বিকল্প পরিকল্পনা হলো যদি কোনো পরিকল্পনা মানসম্মত পরিকল্পনার মধ্যে আর কি, এটি বিকল্প পরিকল্পনা যদি পরিবর্তিত পরিস্থিতি সাথে খাপ খাওয়ানোর দরকার হয়, তাহলে দেখা যায় যে এটি যদি আশঙ্কা থাকে যে কিছুদিনের মধ্যেই এই যে পরিকল্পনাটা করা হয়েছে এটা কার্যকরী নাও হতে পারে, তাহলে সাথে সাথে একটি বিকল্প পরিকল্পনাও করা যেতে পারে। যে সেক্ষেত্রে দেখা যায় যে ওই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে ওই বিকল্প পরিকল্পনাটা তখন কার্যকর করা সম্ভব হয়। অর্থাৎ যদি একটি পরিকল্পনা সম্পর্কে সন্দেহ থাকে কোনো ধরনের যে এটি পরবর্তীতে অর্থাৎ স্বল্প সময়ের মধ্যে এটি কার্যকর না হতে পারে, তখন সাথে সাথে আরেকটি পরিকল্পনা করা হয়ে থাকে, যে যাতে এই ওই পরিকল্পনাটার স্থানে এটি কার্যকর করা সম্ভব হয়। এটি হলো বিকল্প পরিকল্পনা। তো ধন্যবাদ সকলকে, আজকের ক্লাসটি এ পর্যন্তই। আশা করি সকলের সাথে ছিলেন। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।